এনটিভি অনলাইনের দর্শকদের স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। এই দক্ষিণ সুরমা উপজেলায় আজকে এসেছেন এনসিপির জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তিনি আজকে দক্ষিণ সুরমায় একটি উঠান বৈঠকে এসেছেন। মূলত দক্ষিণ সুরমার ফরিদপুর এলাকায় তিনি আজকে এসেছেন এখানে নারীদের নিয়ে একটি উঠান বৈঠকে বক্তব্য দিতে। আমরা একটু সরাসরি তাসনিম জারার বক্তব্য চলে যাব। আমি একটু আমার ক্যামেরায় যিনি আছেন ওনাকে একটু অনুরোধ করবো, আপনি একটু সরাসরি তাসনিম জারার বক্তব্য চলে যান। আমরা মূলত এখন দেখতে পাচ্ছি তিনি একজনের প্রশ্ন দিচ্ছেন। এখনই তাসনিম জারা বক্তব্য রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা অনেক কষ্ট করে এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন। আসলে আমরা আসছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, নতুন একটা দল, হয়তো আপনারা নাম শুনছেন, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তো আমাদের এখানে যারা স্থানীয় সংগঠক আছেন ওনারা অনেক কষ্ট করেছেন আজকের এই উঠান বৈঠকটা আয়োজন করার জন্য। কেন্দ্র থেকে আমাদের অ্যাডভোকেট শিরিন আক্তার শেলিয়াপা আছেন, নাহিদুদ্দিন তারেক আছেন। তো আজকে আসলে আপনাদের ওখানে আসতে পেরে আমার খুব ভালো লাগলো, এবং আপনাদের সাথে এসে যখন কথা বলেছি তখন বলেছেন আপনাদের সমস্যার কথা, কি করতে চান, এবং এখন লিজাও খুব সুন্দর করে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে একটা বড় সমস্যা সেটাও তুলে ধরি। আমরা প্রত্যেকটা উঠানেই যাব। আমরা জাতীয় নাগরিক পার্টি নতুন দল, কিন্তু আমরা চাই যাতে জনগণের কথা আমরা বলতে পারি। একটু আগে নাহিদুদ্দিন তারেক বলছিল যে আমরা ক্ষমতার জন্য আসিনি। আসলে আমরা রাজনীতিতে ক্ষমতার জন্য আসিনি, আমরা রাজনীতিতে এসেছি যাতে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে পারি। আপনারা জানবেন যে গত 15 বছর তো বটেই, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের নাগরিক হিসেবে যে সম্মানটুকু পাওয়ার কথা সেই সম্মানটুকু কখনোই পাওয়া হয়নি। নাগরিক অধিকারগুলো কখনোই সংরক্ষিত হয়নি। আপনারা এখানে যখন ইউনিয়ন অফিসে যান বা কোনো সরকারি অফিসে যান, গেলে মনে হয় নিজে বোধহয় ভৃত্য, ওনারাই বোধহয় মালিক, মনে হয় একদম কারো করুণার পাত্র। কিন্তু আসলে তো ওটা আমাদের অধিকার, নাগরিকের অধিকার, যে কোনো রাষ্ট্রীয় সেবা পাওয়া। অনেকে বলেছেন যে ভূমি অফিসে যেতেই ভয় লাগে কারণ ওখানে গেলে ঘুষ দিতে হবে। এই যে এই সংস্কৃতি, ঘুষ দিয়ে আমাদের যেটা প্রাপ্য সেটা পেতে হয়। তারপরে আমরা যে সামনে নির্বাচনের কথা আসছে, নির্বাচনের সময় কি হয়, যে এমপি পদপ্রার্থী হন, এমপি হয়েই তো সাধারণত প্রতিষ্ঠিত রাজনীতিবিদ হিসেবে একজন পরিণত হন। কিন্তু এই নির্বাচনের আগে কি দেখা যায়, যিনি দাঁড়াচ্ছেন ক্যান্ডিডেট হিসেবে তিনি টাকা দিচ্ছেন, বা শুনলাম যে ঘরের চালে হয়তো টিন লাগবে, সেই টিন সাপ্লাই করতেছেন, যার যা প্রয়োজন সেইভাবে উনি সাহায্য করছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো ওনার ওই অবস্থাটা থাকে না। ওই টাকাটা উনি কোথা থেকে পান, ওই টাকাটা কোথা থেকে আসে? হয়তো কোনো দুর্নীতির মাধ্যমেই তখন আসে। তাহলে দুর্নীতির মাধ্যমে যদি টাকা দিয়ে নির্বাচিত হতে হয়, তাহলে নির্বাচনের পরে তো ওনার দুর্নীতি করেই ওই টাকাটা আবার উদ্ধার করতে হবে। তো এই গেল একরকম, যে এই যে রাজনৈতিক সংস্কৃতি আছে, এখানে দুর্নীতি ছাড়া উনি আবার সমর্থনও পাবে কিনা। আপনার যখন টিনের চাল লাগবে, উনি যদি না দিতে পারে তাহলে হয়তো ভোটটা পাবে না। তাহলে আপনাকে সাহায্য করতে হবে, কিন্তু সাহায্য করার জন্য ওনার টাকা নেই, টাকাটা অন্য কোথাও থেকে ব্যবস্থা করতে হবে। যার কাছ থেকে ব্যবস্থা করতেছে তার কাছে আবার উনি টাকা থাকবে, ওনার কিছু একটা করতে হবে তার প্রতি, অথবা দুর্নীতি করে টাকাটা দিতে হবে। তো এইখানে আপনাদেরও সচেতনতা প্রয়োজন, যে আমি কি আমার মানে টাকার বিনিময়ে, বা একটা আমার যে বাসার চাল, ঘরের চাল, সেটার বিনিময়ে আমি আমার ভোটটা দিয়ে দিব কিনা। আবার ধরেন আমাদের এই যে বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়, সরকারি অফিসে দুর্নীতি হয়। আমি পদযাত্রায়, আমাদের জুলাই পদযাত্রা হয়েছিল, দেশের প্রায় প্রত্যেকটা জেলায় গিয়েছি, তো ওখানে অনেক মানুষের সমস্যার কথা শুনেছি। ঝালকাঠিতে একজন কৃষক, রতন হালদার নাম, উনি বলছিলেন যে ওনার ছেলে বিএ পাশ করেছে, পড়াশোনা শেষ, কিন্তু একটা চাকরি হচ্ছে না। চাকরির জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন, সরকারি একটা প্রজেক্ট, একটি বাড়ি একটি খামার প্রজেক্ট, আপনারা শুনেছেন, একটা প্রজেক্ট আছে সরকারি, একটি বাড়ি একটি খামার। তো সেখানে তার চাকরি হয়েছিল পিয়নের চাকরি, কিন্তু এই পিয়নের চাকরিটা পেতে হলে তার 7 লাখ টাকা ঘুষ দিতে হবে। পিয়নের বেতন কত?
পিয়ন হয়ে সে কত টাকা পাবে, কিন্তু ওই চাকরি পাওয়ার জন্য তার 7 লাখ টাকা ঘুষ দিতে হবে। তাহলে ও যদি 7 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিতে যায়, এরপরে উনি যখন ওই চাকরিটাতে থাকবে, ওনার ওই টাকাটা উদ্ধার করতে তখন ওনার দুর্নীতি করা লাগবে না। তাহলে তার তার তো আর উপায় নেই। আবার ধরেন আপনি যখন এখানের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছেন, মেডিকেল কলেজেই যাচ্ছেন, সরকারি যে সাপ্লাই গুলো থাকার কথা ওষুধের, সেই সাপ্লাই গুলো নাই, আপনার বাইরে থেকে ফার্মেসি থেকে কিনতে হচ্ছে। ওইখানেও দুর্নীতির চক্র চলছে। তো এই যে একটা বড় সমস্যা আমাদের রাষ্ট্রে, রাজনীতির জন্য আমাদের কিছু ভূমিকা আছে, নাগরিক হিসেবে ভূমিকা আছে। এই যে চক্রটা চলতেছে, এই চক্রটা ভাঙার একটা উপায় কিন্তু দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন যদি নিরপেক্ষভাবে দুর্নীতিগুলো দমন করতে পারতো, তাহলে এই জায়গায় কিছুটা সমাধান আসতো। কিন্তু আমাদের বর্তমান যে ব্যবস্থা, সেখানে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন করার চেয়ে বেশি বিরোধী দল দমন করার কাজ করে। এটা ব্যবহৃত হয় বিরোধী দল বা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য। কিন্তু আসলেই যদি দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষ হতো, যখন যারা সরকারে আছে বা যারা ক্ষমতায় আছে, যারা এই দুর্নীতিটা করছে, তাদেরকেই আসলে তদন্ত করতে পারতো দুর্নীতি দমন কমিশন, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার অনেকখানি সমাধান হতো। কিন্তু আমাদের বর্তমান ব্যবস্থায় যারা ক্ষমতায় আছেন তারাই দুর্নীতি দমন কমিশনের প্রধানকে নির্বাচিত করেন, নিয়োগ দেন। তাহলে আমি যার কাছ থেকে নিয়োগ পাইছি তাকে তো আমি তদন্ত করতে ভয় পাবোই বা আমি করতে চাবো না। তখন আমি ওনার যে প্রতিপক্ষ আছে তাকে তদন্ত করতেছি দুর্নীতি দমন কমিশন। কিন্তু আমরা চাচ্ছি নিয়মটা পাল্টাতে। নিয়মটা পাল্টে এমন হোক যেখানে দুর্নীতি দমন কমিশন যে দুর্নীতি করতেছে সে সরকারে থাকুক, ক্ষমতা দলে, মানে যেই দল ক্ষমতাসীন আছে সেই দলের হোক বা বিরোধী দলের হোক বা যে দলেরই হোক, সব ক্ষেত্রে সেই দুর্নীতি দমন কমিশন যারা দুর্নীতি করতেছে তাদেরকে ধরবে, তাদের বিচার নিশ্চিত করবে। মানবাধিকার কমিশন, আমাদের যে অধিকার চলে যায়, আপনারা হয়তো জানেন যে গত বছরগুলোতে ফেসবুকেও একটা স্ট্যাটাস দিলে একটা ছেলেকে নিয়ে অ্যারেস্ট করে ফেলতে পারে। অর্থাৎ কথা বলার অধিকার ছিল, কথা বলার অধিকারটুকুও খর্ব হয়ে গেছে। তো এই যে আমাদের মানবাধিকার, কথা বলার অধিকার তো বটেই, এমনও ছিল একটু আগে আমাদের নাহিদ তারিখে বলছিল যে ওকে মানে কোনো জাস্টিফাইড কারণ না অ্যারেস্ট করে নিয়ে গেছে। অনেক সময় রাতের আধারে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম করে নিয়ে যায়, সাদা পোশাকে গুম করে নিয়ে যায়, কোথায় গেছে জানে না। এই গত কয়েকদিন আগেই এরকম কয়েকটা পরিবারের সাথে রাখলো, কিন্তু চিন্তাও করে না, যখন কাউকে খুঁজে পাওয়া যায় না, মনে হয় আছে কোনো হাসপাতালে গেল কিনা, কোনো দুর্ঘটনা হলো কিনা। প্রাথমিকভাবে তো মানুষের ধারণা হয় না যে আসলে কোনো নিরাপত্তা বাহিনী আমার বাবাকে গুম করে নিয়ে গেছে। এটা তো প্রথমে মানুষ চিন্তা করে না। কিন্তু এই অস্বাভাবিক পরিস্থিতিটাই আমাদের দেশে বিগত বছরগুলোতে হয়ে গেছে, হয়ে আসছে। কিন্তু এইটা যাতে না হয় সেজন্য আমাদের কি করতে হবে, নিয়মগুলো পাল্টাতে হবে। একটা পদ্ধতি হচ্ছে মানবাধিকার কমিশন যাতে মানবাধিকার আসলেই সমুন্নত রাখার জন্য কাজ করতে পারে। যদি এরকম হয় রাষ্ট্র কাউকে গুম করে, কাউকে অন্যায় ভাবে উঠিয়ে নিয়ে যায়, তখন সে যেই কাজটা করছে, যেই অন্যায়টা করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আবারও মানবাধিকার কমিশনও সরকারের পক্ষ হয়ে অনেক সময় আমরা কাজ করতে দেখেছি, ক্ষমতার পক্ষ হয়ে কাজ করতে দেখেছি, নাগরিকের পক্ষ হয়ে। দুর্নীতি দমন কমিশনের কাজ ছিল নাগরিকের হয়ে কাজ করা, নাগরিকের অধিকার দেখার কাজ করা। দুর্নীতি যেই করুক তাকে সে ধরবে। মানবাধিকার কমিশনের কাজ ছিল বাংলাদেশের নাগরিকের পক্ষে হয়ে কাজ করা, তাদের অধিকার যে খর্ব করছে তাদেরকে যাতে তারা বিচারের আওতায় আনতে পারে, তদন্তের আওতায় আনতে পারে। কিন্তু সেটা আমরা দেখি নাই। এই যে রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলো যেগুলি আপনার আমার অধিকার সংরক্ষণ করার কথা ছিল, আপনার আমার অধিকার আপনার আমার অধিকারটাকে সমুন্নত রাখার কথা ছিল, তারা সেভাবে কাজ করতে পারে না। কারণ সবাই যারা ক্ষমতায় আছে, যেই দল ক্ষমতায় আছে, যে সরকার ক্ষমতায় আছে, তাদের পক্ষ হয়ে কাজ করা লাগছে। তো আমরা বলছি যে এই নিয়মটা পাল্টাতে হবে। এই নিয়ম আর আগের মতো থাকলে চলবে না, যেখানে নাগরিকের পক্ষ হয়ে কেউ কাজ করতেছে না, আমাদের পক্ষ হয়ে কেউ কাজ করতেছে না, আপনার আমার কথা বলার কেউ নাই। যারা ক্ষমতায় আছে তাদের হয়ে কথা বলার জন্য আরো কতগুলি প্রতিষ্ঠান আছে, ওরা তো ক্ষমতায় আছেই। যাদের ক্ষমতা নাই, যারা সাধারণ নাগরিক, ওদের পক্ষ হয়ে কে কথা বলবে? আমাদের পক্ষ হয়ে যাতে এই প্রতিষ্ঠানগুলি কথা বলতে পারে, সেই জন্য আমরা বলতেছি আমাদের নতুন নিয়ম লাগবে। ওই নতুন নিয়মটাই হচ্ছে নতুন সংবিধান। আমাদের বাড়ির দলিল থাকে না, যে বাড়িটা কার, কি কি নিয়ম কানুন আছে, এই বাড়ির কি হইলে হস্তান্তর করা যাবে, সব নিয়ম কানুন একটা দলিল লেখা আছে। এখন দেশেরও একটা দলিল আছে যে কি নিয়মে দেশটা চলবে, কার অধিকার কতটুকু সংরক্ষণ করা হবে। সেই নিয়মটা গত 53 বছরে আমাদের জন্য কাজ করে, কাজ করছে যারা ক্ষমতায় আছে।
যারা সরকারে আছে তাদের জন্য শুধুমাত্র কাজ করছে। ওই দলিলটা বলতেছি আমাদের পাল্টাই দিতে হবে। দলিলটা পাল্টায় হইতে হবে এমন দলিল যাতে আমাদের অধিকারটা সংরক্ষিত থাকে। আপনার আমার অধিকার যাতে সেইখানে লেখা থাকে, এবং আপনার আমার অধিকার যদি কেউ নিয়ে যেতে চায় তাইলে তার যাতে বিচার হয়। এইটাই আমরা বারবার করে বলতেছি যে এই নতুন সংবিধান লাগবে, নতুন দেশের জন্য নতুন দলিল লাগবে যাতে দেশটা আপনার আমার সবার হয়। ওই কথাটাই আমরা নতুন দল জাতীয় নাগরিক পার্টি থেকে বলতেছি। এটা আমরা আপনাদের জন্য, আপনাদের হয়ে এই আওয়াজটা আমরা তুলছি, এবং আমরা এটা ধরে নিয়েই ছাড়বো। আর আরেকটা কথা, একটু আগে যেটা লিজা বললো আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ কথা। আসলে অভ্যুত্থানটা তো সামনে থেকে তরুণরা করেছে। আপনারা তো জানেন হাসিনার আমলে কতখানি নির্যাতন হয়েছে, খুন খুন হয়েছে। তারপরে তো আর নির্বাচন হলেও 3টা নির্বাচন হচ্ছে, কোনো বৈধ নির্বাচন হয় নাই। তারপরে আসলে তরুণরা, নারীরা এবং আপামর জনসাধারণ সবাই রক্ত দিয়েই এই নতুন সরকার স্থাপন করা হয়েছে। কিন্তু যেটা দেখা গেল যে বিগত বছর ধরে তরুণদেরকে অনেক ছোট করা হয়েছে, অনেক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, অনেক কটু কথা বলা হয়েছে। তরুণরা কি বোঝে, ছোটরা কি বোঝে, ওরা দেশের কি বুঝে, দেশ চালাতে পারবে না, স্কুলে চলে যাক, ওদের মতামতের আর প্রয়োজন নেই। কিন্তু ওদের মতামতটা কেউ শুনবে না, শুধুমাত্র বয়স ছোট সেই জন্য তাদেরকে হেয় করা হচ্ছে। কিন্তু এই ছোট বয়সের মানুষরা কিন্তু দেশের প্রতি অনেক মায়া থাকে। আমাদের বয়স হয়ে গেলে, অভিজ্ঞতা হয়ে গেলে যেমন আমাদের সাহস কমে যায়, ক্ষমতাকে প্রশ্ন করার সাহস কমে যায়, তরুণ বয়সে কিন্তু সেই সাহসটা অনেক বেশি থাকে, মনে হয় সবকিছু পাল্টে ফেলবে। তো ওই তরুণদেরকে অহেতুক যে ছোট করা, অহেতুক তাদেরকে হেয় প্রতিপন্ন করা, এই সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। তরুণদের শুধুমাত্র রাজপথে রক্ত লাগবে, মতামত লাগবে না, তার কথা শোনা লাগবে না, এই সংস্কৃতি আর এই বাংলাদেশে চলবে না। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের নারীরা অভ্যুত্থানে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আবারও একটু আগে যেমন লিজা বললো যে ও শুধুমাত্র পদযাত্রায় এসেছে, পদযাত্রায় ছিল, রাজনীতিতে সম্পৃক্ত না। তারপরেও কি ধরনের সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, এটা আমাদের প্রাতিষ্ঠানিক ভাবেই এই কাঠামোটা নিশ্চিত করতে হবে যাতে নারীরা যারা রাজনীতিতে আসতে চান, যারা সক্রিয় হতে চান, অনেকেই হয়তো ঘরে থেকেই, ঘরের ভেতরে আপনারা রাজনীতিতে সক্রিয় থাকবেন, অনেকে ঘরের বাইরে আসতে চান। যে যেভাবে রাজনীতি করতে চান তারা যাতে নিরাপদ ভাবে রাজনীতিতে সক্রিয় থাকতে পারেন, এবং মেয়েদের জন্য বিশেষ করে যে নিরাপত্তার ঝুঁকিটা আছে সেটা রাষ্ট্রীয়ভাবে কিভাবে, প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে আমরা নিরাপদ জায়গাটা তৈরি করব সেটা নিয়ে আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। না হলে আমরা হয়তো শুধু বলতেই থাকি নারীরা কেন রাজনীতিতে আসে না, কেন সামনে আসে না, কিন্তু আসলে পরিবেশটা যে তাদের জন্য আমরা কণ্ঠকাকীর্ণ করে রেখেছি সেটার স্বীকৃতি দেওয়া হবে। আগামীর বাংলাদেশ আমার মনে হয় আপনার আমার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ তরুণের বাংলাদেশ, নারীদের বাংলাদেশ, আমাদের মান খালাদের বাংলাদেশ, সবার যাতে বাংলাদেশ হয়, এবং যেই সংবিধান আপনার আমার অধিকার সংরক্ষিত রাখবে সেই সংবিধানের পথে আমরা হাঁটবো। আমাদের পথটা অনেক লম্বা, খুব সহজে আমরা এই লড়াই জিতবো সেটা আমরা ধরে নিচ্ছি না। আমরা জানি হয়তো অনেক দীর্ঘ সংগ্রাম করতে হবে, কিন্তু সেই দীর্ঘ সংগ্রামের জন্য আমরা প্রস্তুত, এবং আমরা চাই দক্ষিণ সুরমাবাসী যারা আছেন আপনারাও আমাদের সাথে। অনেক ধন্যবাদ।